প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অর্থনীতি প্রথম বর্ষর ম্যাক্রো ইকোনমিক্সের কনজাম্পশন ফাংশন অর্থাৎ ভোগ অপেক্ষক নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের জাতীয় আয় ন্যাশনাল ইনকাম সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব ভোগ সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা জানি সামগ্রিক চাহিদার একটা সবচেয়ে বড় উপাদান হচ্ছে ভোগ। কনজাম্পশন ফাংশন। সামরিক চাহিদা aggregate demand equal to C plus I plus G plus X minus M। এই সামরিক চাহিদার সবচেয়ে বড় উপাদানটা হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার মানে ভোগ ব্যয় সি। ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো প্রত্যেকই সামরিক চাহিদার উপাদান। তবে সবচেয়ে বেশি সামরিক চাহিদা সৃষ্টি করে এখানে সি প্রতীকের ভোগ। আমরা যদি বছরে 10,000 কোটি টাকার দ্রব্য এবং সেবা যদি ভোগ করি, তাহলে এর অর্থ হলো বছরে 10,000 কোটি টাকার দ্রব্য ও সেবার চাহিদা সৃষ্টি হয়। অর্থাৎ ভোগের মাধ্যমে চাহিদা সবচেয়ে বেশি সৃষ্টি হয়। এই জন্য আমরা বলেছি সামরিক চাহিদার এই উপাদানগুলোর ভিতরে সবচেয়ে বড় উপাদান হচ্ছে ভোগ। এখন প্রশ্ন হলো ভোগ অপেক্ষকটা কি? আমরা জানি ভোগ আয়ের উপর নির্ভরশীল। আমরা জানি ভোগ সম্পদের উপর নির্ভরশীল, ভোগ দাম স্তরের উপর নির্ভরশীল, ভোগ সুদের হারের উপর নির্ভরশীল এবং ভোগ আরো অনেক মনস্তাত্ত্বিক উপাদানের উপর নির্ভরশীল। ভোগ যে সমস্ত উপাদানের উপর নির্ভরশীল, সেই সমস্ত উপাদানের সাথে ভোগের সম্পর্ক নির্দেশকারী বীজগাণিতিক প্রকাশ হল ভোগ অপেক্ষক। আমি আবারও বলছি, ভোগ যে সমস্ত উপাদানের উপর নির্ভরশীল, সেই সমস্ত উপাদানের সাথে ভোগের সম্পর্ক নির্দেশকারী বীজগাণিতিক প্রকাশ হল ভোগ অপেক্ষক। আমি একটা ভোগ অপেক্ষককে এইভাবে প্রকাশ করতে পারি। বাম দিকে সি লিখেছি কনজাম্পশন, এটা আসলে ভোগ ব্যয়, ভোগ ব্যয় সি দ্বারা প্রকাশ করেছি। আমরা হয়তো সংক্ষেপে ভোগ বলি, আসলে এটা হচ্ছে ভোগ ব্যয়। এই ভোগটা নির্ভর করে আয়ের উপর, এই ভোগ নির্ভর করে সম্পদের উপর,
এটা নির্ভর করে টি মানে ট্যাক্স করের উপর, এটা নির্ভর করে সুদের হারের উপর, এটা নির্ভর করে দাম স্তরের উপর, আরো অনেকগুলো বিষয়ের উপর ভোগ নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি আয়, সম্পদ, কর, সুদের হার, দাম স্তর সহ বিভিন্ন উপাদানের উপর ভোগের নির্ভরশীলতার সম্পর্ক বীজগাণিতিক প্রকাশ হল ভোগ অপেক্ষক। আমরা দেখতে পাচ্ছি ভোগটা কার উপর নির্ভরশীল? আয়ের উপর নির্ভরশীল। এই আয়ের বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন এই আয়টাকে আমরা বলতে পারি পরম আয়, পরম আয়, যেটাকে আমরা অ্যাবসোলিউট ইনকাম বলতে পারি। ধরলাম যে একজন ব্যক্তির পরম আয় হচ্ছে 10,000 টাকা, অর্থাৎ সে যে প্রতিষ্ঠানে আছে সেখান থেকে সে বছরে আয় করে 10,000 টাকা। তাহলে ওই ব্যক্তির ভোগটা এই 10,000 টাকার উপর নির্ভরশীল। যদি এই ব্যক্তির পরম আয় যদি বৃদ্ধি পায়, অ্যাবসোলিউট ইনকামটা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে সে যে আয় করে সে আয়টা যদি 10,000 টাকা হতে বৃদ্ধি পেয়ে 12,000 টাকা হয়, তাহলে ব্যক্তির ভোগ বাড়বে। অর্থাৎ আমরা বলতে পারি পরম আয় বৃদ্ধি পেলে ভোগের পরিমাণ বৃদ্ধি পাবে। এখন আমরা এই আয়টাকে আরেকভাবে বিশ্লেষণ করতে পারি, সেটা হচ্ছে ব্যয়তব্য আয়। ব্যয়তব্য আয়, ব্যয়তব্য আয়টা কি? ব্যয়তব্য আয় হচ্ছে যে ব্যক্তি প্রতিষ্ঠান থেকে 10,000 টাকা আয় করে, কিন্তু এই 10,000 টাকার পুরোটাই ব্যক্তি ব্যয় করার ক্ষমতা রাখে না। এখান থেকে ব্যক্তিকে সরকারকে 2,000 টাকা কর দিতে হয়। সুতরাং এই 10,000 টাকা হতে 2,000 টাকা কর যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে 8,000 টাকা ব্যক্তির থাকবে। এই 8,000 টাকা হচ্ছে ব্যক্তির ব্যয়তব্য আয়। তাহলে ব্যয়তব্য আয় হচ্ছে আয় থেকে কর বাদ দিতে হবে, অর্থাৎ 10,000 টাকা থেকে কর যদি 2,000 টাকা হয়, 2,000 টাকা বাদ দিতে হবে, থাকে 8,000 টাকা। অতএব আমরা বলতে পারি ভোগটা কার উপর নির্ভর করে? ব্যয়তব্য আয়ের উপর নির্ভর করে। ব্যয়তব্য আয়কে আমরা সাধারণত ওয়াইডি, ডিসপোজেবল ইনকাম ওয়াইডি দ্বারা প্রকাশ করি। ওয়াই মাইনাস টি 10 মাইনাস 2 8। তো এখন এই ব্যয়তব্য আয় যদি বেশি হয় তাহলে ভোগের পরিমাণটা বেশি হতে পারে। যেমন দুইজন ব্যক্তির পরম আয় 40,000 টাকা, দুইজন ব্যক্তির পরম আয় 40,000 টাকা সমান। তাহলে আমরা যদি বলি ভোগ পরম আয়ের উপর নির্ভর করে, তাহলে দুইজন ব্যক্তির ভোগ সমান হওয়ার কথা। কিন্তু আমরা যদি বলি ব্যয়তব্য আয়ের উপর নির্ভর করে, সেক্ষেত্রে
প্রথম ব্যক্তি যদি 5,000 টাকা যদি কর দেয় তাহলে তার ব্যয়তব্য আয় হচ্ছে 35,000 টাকা। আর দ্বিতীয় ব্যক্তি যদি 3,000 টাকা কর দেয় তাহলে তার ব্যয়তব্য আয় হচ্ছে 37,000 টাকা। এখানে দ্বিতীয় ব্যক্তির ব্যয়তব্য আয় বেশি, অতএব প্রথম ব্যক্তি হতে দ্বিতীয় ব্যক্তির ভোগ বেশি হবে, কারণ ওই ব্যক্তির পরম আয়ের সমান প্রতিষ্ঠান থেকে 40,000 টাকা পায়। প্রথম ব্যক্তি তাকে কর দিতে হয় 5,000 টাকা এবং দ্বিতীয় ব্যক্তিকে কর দিতে হয় 3,000 টাকা। এই করের ভিতরে পার্থক্য থাকতে পারে। যেমন আমাদের বাংলাদেশে পুরুষদের ক্ষেত্রে প্রথম 2,50,000 টাকা আয় হলে সেটার উপর কর নাই বাৎসরিক, আর মহিলাদের ক্ষেত্রে 3 লক্ষ টাকা আয় হলে সেটার উপর 3 লক্ষ টাকা আয় পর্যন্ত কর নাই, এর উপর আয় হলে কর আছে। তারপরে ধরে নিলাম প্রথম ব্যক্তির উপর 5,000 টাকা, দ্বিতীয় ব্যক্তির উপর 3,000 টাকা কর। তাহলে প্রথম ব্যক্তির ব্যয়তব্য আয় 35,000 টাকা, দ্বিতীয় ব্যক্তির ব্যয়তব্য আয় 37,000 টাকা। যেহেতু দ্বিতীয় ব্যক্তির ব্যয়তব্য আয়টা বেশি, অতএব আমরা বলতে পারি দ্বিতীয় ব্যক্তির ভোগের পরিমাণটা বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে ভোগ পরম আয়ের উপর নির্ভরশীল। এটার চেয়ে আরেকটু উন্নত কনসেপ্ট হলো ভোগ ব্যয়তব্য আয়ের উপর নির্ভরশীল। আমরা দেখেছি পরবর্তীতে অর্থনীতিবিদরা আয়কে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছেন, অর্থাৎ শুধুমাত্র তারা অ্যাবসলিউট ইনকামকে গুরুত্ব দেন নাই। তারা বলেছেন, বিশেষ করে মিল্টন ফ্রিডম্যান বলেছেন যে ভোগ অ্যাবসলিউট ইনকাম মানে পরম আয়ের উপর নির্ভরশীল নয়, ভোগটা নির্ভর করে পার্মানেন্ট ইনকামের উপর। বিখ্যাত অর্থনীতিবিদ জন ম্যানার্ড কেইন্সের বক্তব্য হচ্ছে ভোগটা অ্যাবসলিউট ইনকাম পরম আয়ের উপর নির্ভরশীল। অন্যদিকে মিল্টন ফ্রিডম্যানের বক্তব্য হচ্ছে ভোগ স্থায়ী আয় মানে পার্মানেন্ট ইনকামের উপর নির্ভরশীল, স্থায়ী আয়ের উপর নির্ভরশীল। ভোগটা নির্ভরশীল স্থায়ী আয়ের উপর। এখন প্রশ্ন হলো, স্থায়ী আয়টা কি? স্থায়ী আয় হচ্ছে সেই আয় যে আয়টা ব্যক্তি ধারাবাহিকভাবে পাওয়ার প্রত্যাশা করে। স্থায়ী আয় হচ্ছে সেই আয় যে আয়টা ব্যক্তি ধারাবাহিকভাবে পাওয়ার প্রত্যাশা করে। অন্যদিকে যে আয়টা ব্যক্তি ধারাবাহিকভাবে পাওয়ার প্রত্যাশা করে না, সেটা হচ্ছে অস্থায়ী আয়। মিল্টন ফ্রিডম্যান বলেছেন যে ব্যক্তির ভোগটা স্থায়ী আয়ের উপর নির্ভর করে। যেমন একজন ব্যক্তি মাসে 60,000 টাকা বেতন পায়, তাহলে ওই ব্যক্তির আয় হচ্ছে কত? 60,000 টাকা। ধরে নিলাম ব্যক্তি সরকারি চাকুরি করে, অতএব সে প্রত্যাশা করতে পারে সবসময় তার মাসে এই 60,000 টাকা আসবে। এই 60,000 টাকাকে তার অতীত, বর্তমান, ভবিষ্যতের দিক চিন্তাভাবনা করে
সে স্থায়ী আয় হিসাবে গ্রহণ করলো, তাহলে এই 60,000 টাকার ভিত্তিতে তার ভোগ নির্ধারিত হবে। ব্যক্তি এই 60,000 টাকার ভিত্তিতেই তার ঘর ভাড়া নেবে, তার সন্তানদের কোন স্কুলে সে পড়াবে সেই সিদ্ধান্ত সে নেবে এবং অন্যান্য পারিবারিক খরচগুলো সে করবে। এখন আমরা ধরে নিলাম যে কোনো এক মাসে ওই ব্যক্তি লটারিতে 40,000 টাকা পেল, তাহলে ওই মাসে ব্যক্তির আয় হচ্ছে 60,000 যোগ 40,000 সমান 1 লক্ষ টাকা। এই 40,000 টাকা হচ্ছে অস্থায়ী আয়। মিল্টন ফ্রিডম্যানের মতে এই 40,000 টাকা ভোগকে প্রভাবিত করবে না, এটা সরাসরি সঞ্চয় চলে যাবে। আমরা যদি বিবেচনা করি ওই মাসে ব্যক্তির আয় হচ্ছে কত, স্থায়ী আয় 60,000, লটারির মাধ্যমে প্রাপ্ত আয় যেটা সবসময় আসবে না, যাকে আমরা অস্থায়ী আয় বলতে পারি, সেটা হচ্ছে 40,000, মোট 1 লক্ষ টাকা। এখন ব্যক্তি কি ওই মাসে 1 লক্ষ টাকা পাওয়ার পর সে কি আরও উন্নত বাসা কি ভাড়া নেবে? মনে করি আগে যে বাসাটা ভাড়া নিত সেটা ভাড়া ছিল 15,000 টাকা, এখন কি ব্যক্তি 20,000 টাকার একটা বাসাকে ভাড়া নেবে? উত্তর হবে না। ব্যক্তি আগে তার সন্তানদেরকে যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতো সেখানে মাসিক ব্যয় ছিল 4,000 টাকা, এখন কি সে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে যেখানে মাসিক ব্যয় হচ্ছে 7,000 টাকা, আরও উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানে? উত্তর হচ্ছে না। কেন না? কারণ যে এই 20,000 টাকার যদি বাসা যদি ভাড়া নেয় আর ওই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মাসে 7,000 টাকা তাকে দিতে হবে, এইটা তাকে কিন্তু প্রতি মাসে দিতে হবে। কিন্তু সে এই মাসে লটারিতে 40,000 টাকা, মোট 1 লক্ষ টাকা পেল, পরের মাসে লটারিতে 40,000 টাকা পাবে কোনো নিশ্চয়তা নাই, কারণ তার পরের মাসে সে এতটুকু প্রত্যাশা করতে পারে তার আয় 60,000 টাকা। অতএব 1 লক্ষ টাকার উপর ভিত্তি করে সে কখনো যে 15,000 টাকার বাসা ছেড়ে 20,000 টাকা বাসা, 4,000 টাকার শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে 7,000 টাকার শিক্ষা প্রতিষ্ঠানে তার সন্তানকে নিয়ে যাবে না। অর্থাৎ সে তার ভোগ পরিকল্পনা করবে তার স্থায়ী আয়ের ভিত্তিতে। অতএব মিল্টন ফ্রিডম্যান বলেছেন ভোগ নির্ভর করে স্থায়ী আয়ের উপর। আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ জেমস ডুসেনবেরির মতে ভোগ নির্ভর করে আপেক্ষিক আয়ের উপর। কিসের উপর? আপেক্ষিক আয়, রিলেটিভ ইনকাম। আপেক্ষিক আয়ের উপর ভোগ নির্ভর করে। আপেক্ষিক আয়টা কি? আপেক্ষিক আয়টা আমরা বিভিন্নভাবে বের করতে পারি। একটা হচ্ছে অতীতের আয়ের সাথে তুলনা করে। কার সাথে? অতীতের আয়ের সাথে তুলনা করে। ব্যক্তি মাসে 60,000 টাকা পায়, তার বর্তমান মাসিক ইনকাম 60,000 টাকা। এই ব্যক্তি এবং আরেকজন ব্যক্তি আমি ধরে নিচ্ছি তারও মাসিক ইনকাম 60,000 টাকা, দুইজনেরই। এখন প্রথম ব্যক্তি যার মাসিক ইনকাম 60,000 টাকা, তার অতীতে মানে পূর্বের মাসে বা এর আগে তার মাসিক ইনকাম ছিল 70,000 টাকা। কিন্তু অতীতের যে ইনকাম তার 70,000 টাকা ছিল, অর্থনীতিতে মন্দা থাকার কারণে বা তার ব্যবসায় মন্দা থাকার কারণে তার আয়টা এখন চলে এসেছে 60,000 টাকায়। আমরা ধরে নিলাম
যে এই 60,000 টাকার ভিতরে এই ব্যক্তির ভোগ হচ্ছে 55,000 টাকা, আর বাকি 5,000 টাকা হচ্ছে কি সঞ্চয়। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি যার আয় হচ্ছে 60,000 টাকা, অতীতে তার ইনকাম ছিল 40,000 টাকা। প্রথম ব্যক্তির অতীতে ইনকাম ছিল 70,000 টাকা, আর এই ব্যক্তির অতীতে ইনকাম ছিল 40,000 টাকা। বর্তমানে তার আয় হচ্ছে 60,000 টাকা। এই ব্যক্তির ভোগ কিন্তু অবশ্যই 55,000 টাকার নিচে হবে। ধরে নিলাম 45,000 টাকা। তাহলে দুইজন ব্যক্তির কিন্তু অ্যাবসলিউট ইনকাম একই। একজনের ভোগ 55,000 টাকা, আরেকজনের ভোগ 45,000 টাকা। তাহলে এই দুইজন ব্যক্তির ভোগের ভিতরে পার্থক্য কেন হলো? অ্যাবসলিউট ইনকামটা কিন্তু একই। এটা পার্থক্য হওয়ার কারণ হচ্ছে রিলেটিভ ইনকাম। কারণ প্রথম ব্যক্তির অতীতের আয় ছিল গড়ে 70,000 টাকা। এই 70,000 টাকা আয়ের উপর ভিত্তি করে ওই ব্যক্তি একটি জীবনধারায় অভ্যস্ত ছিল। তার ব্যবসায় মন্দা থাকার কারণে আয়টা কমে যখন 60,000 টাকায় চলে আসলো, ব্যক্তি কিন্তু তার যে জীবনধারায় অভ্যস্ত ছিল সেটা সে হঠাৎ করে হ্রাস করতে পারবে না। হ্রাস করবে, হ্রাসের পরিমাণটা সামান্য হবে। ফলে তার ভোগ নির্ধারণ করেছে 55,000 টাকা। অন্যদিকে এই ব্যক্তিরও আয় অ্যাবসলিউট ইনকাম 60,000 টাকা, কিন্তু তার অতীতের ইনকাম ছিল, গড় ইনকাম ছিল 40,000 টাকা। অর্থাৎ 40,000 টাকার আয়ে সে একটা বিশেষ জীবনধারায় অভ্যস্ত ছিল। এখন ব্যবসার গতি বেড়ে যাওয়ার কারণে তার আয় 60,000 টাকায় চলে গেল। সে যে অতীতে যে অভ্যস্ত যে জীবনধারায়, সেটার উপর ভিত্তি করে সে ভোগ বাড়াবে, এবং সে 40,000 টাকার থেকে ভোগ বেড়ে তার কত যাবে? 45,000 টাকা। অতীতের জীবনযাত্রার মানটাকে সে উন্নত করেছে। অর্থাৎ এই দুইজনের ভিতরে কিন্তু ভোগের পার্থক্য হয়ে গেল যে দুইজনই তাদের পূর্ববর্তী আয়টাকে, একজন 70,000 টাকা আরেকজন 40,000 টাকা, পূর্ববর্তী আয়টাকে গুরুত্ব দিয়েছে। এইভাবে যে বর্তমান আয়টাকে পূর্ববর্তী আয়ের সাথে তুলনা করে আমরা রিলেটিভ ইনকাম বা আপেক্ষিক আয় বের করি, আর সেই রিলেটিভ ইনকাম বা আপেক্ষিক আয়ের উপর ভোগটা নির্ভর করে। আবার রিলেটিভ ইনকাম আরেকটা বিষয় দ্বারা প্রভাবিত হয়, সেটা হচ্ছে ব্যক্তি যে এলাকায় বসবাস করে সে এলাকার অন্যান্য লোকদের আয়ের উপর। যেমন প্রথম ব্যক্তির আয় 60,000 টাকা এবং সে শহরের একটা ধনী এলাকায় বসবাস করে, যাদের ইনকাম 60,000 টাকার চেয়ে বেশি। ওই এলাকাতে প্রথম ব্যক্তি বসবাস করে, ফলে ওই এলাকার লোকজনের আয়ের সাথে সম্পর্ক রেখে যে ভুগবে, সেটার সাথে তাল মিলানোর জন্য, অ্যাডজাস্ট করার জন্য প্রথম ব্যক্তিও তার ভোগের পরিমাণ বেশি রাখবে। আমরা ধরে নিয়েছি 55,000 টাকা। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি, সে তার ইনকাম 60,000 টাকা, সে গ্রামে বসবাস করে এবং গ্রামের অন্যান্য লোকদের আয় তার আয়ের চেয়ে কম। অর্থাৎ কারো 40,000 টাকা, কারো 30,000, কারো 35,000 টাকা। স্বাভাবিকভাবে অন্যান্য লোকদের ভোগ ব্যয়ও কম হবে
এবং এই দ্বিতীয় ব্যক্তি অন্যান্য লোকদের সাথে কম্পেয়ার করে সে যখন তার ভোগ ব্যয় 45,000 টাকা নির্ধারণ করবে, তখন তার অবস্থানটা অন্যান্য লোকদের চেয়ে কি হবে? উপরে হবে। তো এইভাবে দেখা যায় যে রিলেটিভ ইনকামটা একজন ব্যক্তি যে এলাকায় বসবাস করে সে এলাকায় অন্যান্য লোকদের আয় দ্বারা প্রভাবিত হয়। অন্যান্য লোকদের আয় যদি বেশি হয় তাহলে সেই সমস্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং সেই উন্নত জীবনযাত্রার সাথে অ্যাডজাস্ট করার জন্য ওই ব্যক্তির ভোগ ব্যয়টা বেশি হয়। আবার একই আয়ের আরেকজন ব্যক্তি সে যদি এমন এলাকায় বসবাস করে যে এলাকার আয় তার চেয়ে কম, ওদের ভোগ ব্যয়ও কম, ওদের সেই জীবনযাত্রার মানের সাথে অ্যাডজাস্ট করে সে তার ভোগ ব্যয়টা নির্ধারণ করে, এক্ষেত্রে দেখা যায় যে একই অ্যাবসলিউট ইনকাম হওয়া সত্ত্বেও দ্বিতীয় ব্যক্তির ভোগের পরিমাণটা কম হবে। অর্থাৎ আমরা দেখলাম যে ভোগ রিলেটিভ ইনকামের উপর নির্ভরশীল। এরপরে আমরা দেখব যে ভোগ জীবনব্যাপী আয়ের উপর নির্ভরশীল। কার উপর? জীবনব্যাপী আয়ের উপর ভোগ নির্ভরশীল। এইটার প্রবক্তা হচ্ছেন অ্যান্ড্রো মডিগ্লিয়ানি। দুজন অর্থনীতিবিদ, একজন অ্যান্ড্রো এবং আরেকজন মডিগ্লিয়ানি, এরা দুইজন মিলে একটি ভোগ উপসিদ্ধান্ত দিয়েছেন যা লাইফ সাইকেল হাইপোথিসিস নামে পরিচিত। এই লাইফ সাইকেল হাইপোথিসিস জীবনচক্রব্যাপী ভোগ উপসিদ্ধান্ত। সেখানে বলা হয়েছে ভোগ পরম আয়ের উপর নির্ভরশীল নয়, ভোগ সারা জীবনের আয়ের উপর নির্ভরশীল, সারা জীবনের আয়ের উপর নির্ভরশীল। আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে প্রথম ব্যক্তি যার আয় হচ্ছে 60,000 টাকা, দ্বিতীয় ব্যক্তি তারও আয় হচ্ছে 60,000 টাকা, অর্থাৎ দুইজনেরই অ্যাবসলিউট ইনকাম একই। আমরা ধরে নিলাম প্রথম ব্যক্তি সরকারি চাকুরি করেন আর দ্বিতীয় ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। যেহেতু প্রথম ব্যক্তি সরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন সেহেতু তিনি জানেন যে অবসরের পর তিনি সরকারের কাছ থেকে গ্র্যাচুইটি পাবেন, যেটা এককালীন মনে করি 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, এবং তিনি মাসে মাসে পেনশন পাবেন মনে করি 25,000 টাকা। অর্থাৎ প্রথম ব্যক্তি যিনি আরো 20 বছর চাকরি করার পর অবসরে যাবেন, তিনি জানেন যে অবসরে যাওয়ার পর তিনি সরকার থেকে গ্র্যাচুইটি পাবেন 50 লক্ষ টাকা এবং মাসে মাসে যতদিন বেঁচে থাকবেন পেনশন পাবেন 25,000 টাকা। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি যিনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, উনি জানেন উনি যখন 20 বছর পর অবসরে যাবেন তখন ওনার কোনো গ্র্যাচুইটি নাই, ওনার কোনো পেনশন নাই, যার ফলে দেখা যাবে যে প্রথম ব্যক্তি 60,000 টাকার ভিতরে মাসে 55,000 টাকা ভোগ করছেন এবং 5,000 টাকা সঞ্চয় করছেন। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি উনি ওনার 60,000 টাকার ইনকামের মধ্যে উনি ভোগ করছেন 40,000 টাকা আর সঞ্চয় করছেন 20,000 টাকা। দ্বিতীয় ব্যক্তি কেন
বেশি সঞ্চয় করছেন। এর কারণ দ্বিতীয় ব্যক্তি জানেন প্রথম ব্যক্তি অবসরে গেলে 50 লক্ষ টাকা পাবেন, একসাথে মাসে মাসে 25,000 টাকা পাবেন। এইটা কিন্তু দ্বিতীয় ব্যক্তির নাই। অতএব দ্বিতীয় ব্যক্তি তার ভবিষ্যতের জন্য তার অর্থ জমানোর প্রয়োজন, সেই তাগিদ থেকে তিনি তার মাসিক ইনকাম থেকে 20,000 টাকা সঞ্চয় করবেন এবং 40,000 টাকা ভোগ করবেন। তাহলে দেখা গেল দুই ব্যক্তিরই অ্যাবসলিউট ইনকাম একই, কিন্তু সারা জীবনের আয় যদি আমরা বিবেচনায় আনি তাহলে প্রথম ব্যক্তির ভোগের পরিমাণটা বেশি হবে, দ্বিতীয় ব্যক্তির ভোগের পরিমাণটা কম হবে। তাহলে এইভাবে আমরা দেখলাম ভোগ আয়ের উপর নির্ভরশীল, এটার কিন্তু অনেক বড় বিশ্লেষণ রয়েছে। প্রথমে আমরা খুব হালকাভাবে বলেছিলাম ভোগ শুধুমাত্র আয়ের উপর, অ্যাবসলিউট ইনকাম ও আয়ের উপর নির্ভরশীল। তারপর বলেছি এটা বেতন আয়ের উপর নির্ভরশীল। এরপর স্থায়ী আয়, আপেক্ষিক আয়, জীবনব্যাপী আয়ের বিষয়গুলো আমরা নিয়ে এসেছি। এখন আমরা দেখব ভোগ সম্পদের উপর নির্ভরশীল। অবশ্যই ভোগ ওয়েলথ মানে সম্পদের উপর নির্ভরশীল। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তির আয় 60,000 টাকা, দ্বিতীয় ব্যক্তির আয় 60,000 টাকা, দুইজনের আয় সমান। এখন দ্বিতীয় ব্যক্তির 5 লক্ষ টাকার বন্ড আছে সম্পদ হিসাবে, আর প্রথম ব্যক্তির বন্ড আছে 10 লক্ষ টাকার। তাহলে দেখা যাবে যে প্রথম ব্যক্তি 55,000 টাকা ভোগ করছে এবং দ্বিতীয় ব্যক্তি 50,000 টাকা ভোগ করছে। কেন? যেহেতু প্রথম ব্যক্তির 10 লক্ষ টাকার বন্ড আছে, সম্পদের পরিমাণ বেশি, অতএব সে সঞ্চয় একটু কম করবে, ভোগ একটু বেশি করবে, ফলে তার ভোগের পরিমাণটা বেশি হয়েছে। দ্বিতীয় ব্যক্তির সম্পদ হচ্ছে 5 লক্ষ টাকা, সে চিন্তা করবে সম্পদের পরিমাণ একটু বাড়াতে হবে এবং এই লক্ষ্যমাত্রা নিয়ে সে তার ভোগ নির্ধারণ করবে প্রথম ব্যক্তির চেয়ে একটু কম, 50,000 টাকা, সঞ্চয় একটু বেশি করবে। তাহলে আমরা দেখলাম ভোগ সম্পদ দ্বারা প্রভাবিত হয়, সম্পদের পরিমাণ বেশি হলে ভোগ বেশি হবে এবং সম্পদ বাড়লে ভোগ বাড়বে। ভোগ টি মানে ট্যাক্স, ট্যাক্সের উপর নির্ভরশীল। এটা অত্যন্ত পরিষ্কার, কারণ আমাদের বেতন এটা হচ্ছে ওয়াই মাইনাস টি। এই ট্যাক্স করের পরিমাণ যদি বড় হয়, অর্থাৎ কর যদি কি হয় বাড়ে, এই মাইনাস অংশটা যদি বাড়ে তাহলে বেতন ব্যয় কমে যাবে। আগে আমি 1,000 টাকা কর দিলে আমার বেতন ব্যয় হবে মোট আয় থেকে 1,000 টাকা কম। 2,000 টাকা কর দিলে আমার বেতন ব্যয় হবে মোট আয় হতে 2,000 টাকা কম। অর্থাৎ কর বাড়লে বেতন ব্যয় কমবে, আর বেতন ব্যয় কমলে ভোগ কমবে। তাই আমরা বলতে পারি ভোগ কার উপর নির্ভরশীল? করের উপর নির্ভরশীল। আর এই কর যদি বাড়ে বেতন ব্যয় কমবে, ভোগটা কমে যাবে। ভোগ সুদের হারের উপর নির্ভরশীল। কার উপর? সুদের হারের উপর নির্ভরশীল। এই সুদের হার যদি বাড়ে তখন অনেকেই যাদের পর্যাপ্ত আয় আছে তারা সঞ্চয়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন, কারণ যত বেশি সঞ্চয় করবেন তত বেশি সুদ পাবেন, সম্পদের পরিমাণটা বাড়বে। 10% যদি সুদের হার হয়, 1 লক্ষ টাকা সঞ্চয় করলে 10,000 টাকা সম্পদ বাড়বে, সুদ পাওয়া যাবে। এটা যদি বেড়ে 15% হয়
তাহলে একজন ব্যক্তি 1 লক্ষ টাকা সঞ্চয় করলে তার সম্পদ পাবে 15,000 টাকা, অর্থাৎ সুদ পাবে সে 15,000 টাকা। অর্থাৎ সে উৎসাহিত হয়ে সে যদি 2 লক্ষ টাকা সঞ্চয় করে তাহলে সে সুদ পাবে 30,000 টাকা, তার সম্পদের সাথে 30,000 টাকা যোগ হবে। অতএব সুদের হার বাড়লে সঞ্চয় বৃদ্ধির প্রবণতা বাড়বে, আর সঞ্চয় বাড়লে স্বাভাবিকভাবে ভোগের পরিমাণটা কি কমে যাবে। কারণ আমরা যদি সঞ্চয় যদি বেশি করি তাহলে ভোগ কমে যাবে। অতএব আমরা বলতে পারি সুদের হার বাড়লে ভোগ স্তরটা কমে যায়। ভোগ নির্ভর করে দাম স্তরের উপর, পির উপর। প্রকৃতপক্ষে দাম স্তর যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের প্রকৃত আয়টা কমে যায়। দাম স্তর যদি বৃদ্ধি পায় আমাদের প্রকৃত আয়টা কমে যায়, আর প্রকৃত আয়টা কমে গেলে ভোগ কমে যাবে। তো এগুলো আমরা যেগুলো আলোচনা করেছি এগুলো হচ্ছে সব ভোগ অপেক্ষকের কি নির্ধারক সমূহ। আরও আছে মনস্তাত্ত্বিক উপাদান। এই মনস্তাত্ত্বিক উপাদান যারা লর্ড ম্যানার্ড কেইন্স অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যেমন পারিবারিক বন্ধন, স্নেহ, মমতা এবং ভবিষ্যতে কি হবে এটা নিয়ে চিন্তাভাবনা থেকে মানুষের ভোগ প্রভাবিত হয়। যেমন পারিবারিক বন্ধন, স্নেহ, মমতা ইত্যাদির কারণে মানুষ তার সন্তানের জন্য অথবা ভবিষ্যতে সে যখন বয়স হয়ে যাবে বা কোনো দুর্ঘটনা যখন ঘটবে তখন কিভাবে চলবে সেই চিন্তাভাবনা থেকে সে বর্তমান আয় থেকে ভোগ কমিয়ে সঞ্চয় করবে। আর এই সঞ্চয়ের পরিমাণটা যত বেশি হবে ততই কিন্তু ভোগের পরিমাণটা কি হবে, কম হবে। অতএব দেখা গেল ভোগ কিছু মনস্তাত্ত্বিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। আবার ভোগ সামাজিক নিরাপত্তার উপরও নির্ভর করে। যে সমস্ত দেশে সামাজিক নিরাপত্তা সুরক্ষিত, যেমন শিশু ভাতা রয়েছে, বেকার ভাতা রয়েছে, সেই সমস্ত দেশের ক্ষেত্রে লোকজন সঞ্চয় কম করে, ভোগের পরিমাণটা বেশি হয়। আর যে সমস্ত দেশে এই ধরনের সামাজিক নিরাপত্তা নেই, বেকার ভাতা নেই, শিশু ভাতা নেই, হঠাৎ অসুস্থ হয়ে গেলে কোনো ধরনের সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যদি না মিলে তখন মানুষ তার আয় থেকে সঞ্চয় বেশি করে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য, এতে ভোগের পরিমাণটা কম হয়। তাহলে আমরা দেখলাম ভোগ অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। এগুলোকে বলা হয় ভোগ অপেক্ষকের নির্ধারক সমূহ। আজকের ক্লাসে আমরা ভোগ অপেক্ষকের নির্ধারক সমূহ নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা আলোচনা করব গড় ভোগ প্রবণতা এপিসি, প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে এখানে ভোগের আনুপাতিক সম্পর্ক কি, আনুপাতিক সম্পর্ক কি, এই বিষয়টা আগামী ক্লাসে আমি ক্লিয়ার করব। কারণ এই বিষয়টা ক্লিয়ার না হওয়ার কারণে অনেক সময় ভোগ সংক্রান্ত আমাদের সমস্যা থাকে। পরবর্তীতে আমরা যখন ভারসাম্য জাতীয় আয় বা অনেক কিছু যেগুলো আমরা পড়ি যেখানে ভোগ ব্যবহৃত হয়, সি উপাদানটা ব্যবহৃত হয়, সেখানে আমাদের বিভিন্ন সমস্যাগুলো কি থেকে যায়। এই জন্য ভোগ অপেক্ষকটা আমাদের ভালো করে পড়তে হবে। আর সবাইকে আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।